হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। তোমাদের সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সবাই জানো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা এখন লাইভ ক্লাসের আয়োজন করে যাচ্ছি। সেই পরিক্রমায় আজকে আমরা নিতে যাচ্ছি জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির উপর একটা অসাধারণ লাইভ ক্লাস। তোমরা সবাই জানো এই জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি এই জিনিসটার দ্বিতীয় নাম হচ্ছে আমাদের জন্য ভীতি। আমরা সবাই জৈব রসায়ন পড়তে এত ভয় পাই যে আমাদের অনেকেই ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার চেষ্টা করে। সো তোমরা যারা এতকাল যাবৎ জৈব রসায়নে ভয় পেয়ে এসেছো, তোমাদের জন্যই আমাদের আজকের অর্গানিক কেমিস্ট্রির ক্লাস। আশা করি আজকের ক্লাসটা করলে তোমরা অনেক কঠিন বিষয় খুব সহজেই বুঝে যেতে পারবে। তোমরা আজকের ক্লাসটা ধৈর্য ধরে করো, ইনশাল্লাহ আমরা অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদেরকে প্রো লেভেলের ব্রো বানিয়ে দিব। সো দেরি না করে আমরা আজকের ক্লাসের মেইন টপিকটা শুরু করব। বাট তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যেহেতু এটা আমাদের একটা লাইভ ক্লাস, সো আমি আশা করব তোমরা কন্টিনিউয়াসলি কমেন্টে আমাদের সাথে ইন্টারেক্ট করবে। প্রথমেই সবাই কমেন্টে এসে লিখে ফেলো কে কোন কলেজ থেকে এই বছর এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেছো বা কে কোন কলেজে এই মুহূর্তে পড়ছো। সবাই নিজ নিজ কলেজের নাম কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানিয়ে দাও। আমরা একটু দেখি কোন কলেজের ছেলেমেয়েরা সবচেয়ে স্মার্ট ওয়েতে ফেসবুক চালিয়ে পড়াশোনা করতে শিখেছে। আশা করি তোমরা তোমাদের কলেজের নাম লেখা শুরু করেছো। সো আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করে দিব। আজকে আমরা প্রথমেই যেই জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আলোক সমানুতা বা অপটিক্যাল আইসোমার। আলোক সমানুতা বা অপটিক্যাল আইসোমার। সো আলোক সমানুতা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে অনেক কথাই বলতে হবে। তো আজকে আমরা মূল যেই দুইটা জিনিসের উপরে আলোচনা করব সেটা হচ্ছে এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার। এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার। সো এই দুইটা জিনিসকে বোঝানোর জন্য আজকে আমরা উদাহরণ হিসাবে এই যৌগটাকে বেছে নিয়েছি। এই যৌগটা দিয়ে আজকে তোমাদেরকে আমি এই এনানসিওমার ও ডায়াস্টেরিওমারের কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দেখি এই যৌগ থেকে কিভাবে আলোক সমাণু লিখতে হবে। তাকিয়ে দেখো এই যৌগে কয়টা কার্বন আছে, 1 2 3 4। মোট এই যৌগে কার্বন আছে 4টা। এই যৌগটাকে যদি আমরা সুন্দরভাবে এখানে লিখি, কিভাবে লিখবো দেখবা, আসো দেখিয়ে দিই তোমাকে। এই CH3টাকে আমি প্রথমে এখানে লিখে ফেললাম CH3 হিসাবে। এই CH-টাকে এখানে লিখলাম, এর পরের কার্বনটাকে এখানে লিখলাম, সবার লাস্টে দিলাম COOH। মূলত CH3 থেকে COOH পর্যন্ত আমি লম্বাভাবে যৌগটা লিখে দিলাম। এখন দেখো আমরা জানি প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত আছে। তাকিয়ে দেখো এই কার্বনের হাতে কি আছে, একটা আছে হাইড্রোজেন, একটা আছে OH। মনে রাখবে কখনো যদি ব্র্যাকেটে কোনো একটা ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের নাম দেওয়া থাকে, যেমন এখানে OH দেওয়া আছে, এই OH-টা তার মানে শাখা হিসাবে আছে। তো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা OH যুক্ত, তাই এই কার্বনের সাথে একটা H একটা OH দিয়ে দিলাম। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন যুক্ত, তাই এখানে একটা H আর একটা Cl দিয়ে দিলাম। আমরা আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো। আসো আমি আরেকবার বলে দিই, এই থেকে এই বরাবর যৌগটাকে আমি লম্বভাবে লিখলাম, হাইড্রোজেনগুলোকে এই হাতে দেখালাম, হাইড্রোক্সিলটাকে ওই হাতে দেখালাম, এই কার্বনের হাইড্রোজেনটাকে আমি এখানে দেখাইলাম, এই কার্বনের ক্লোরিনটাকে আমি এখানে দেখালাম। মনে রাখবে যেটা ব্র্যাকেটে দেওয়া থাকে সেটা উপরে বা নিচে শাখা হিসাবে লিখে দেওয়া যায়। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার জন্য আপাতত মূল যৌগ। এই একটা যৌগ তোমার কাছে চলে এসেছে। এই একটা যৌগ থাকলে বাকি যৌগগুলা এই একটা যৌগ থেকে দেখে দেখে লিখে দেওয়া সম্ভব। কিভাবে লিখে দিবে আসো তোমাকে দেখিয়ে দিই। প্রথম কথা হচ্ছে তুমি চিন্তা করবে এখানে একটা দর্পণ আছে, মিরর। এখানে একটা দর্পণ আছে। এখন চিন্তা করো এই দর্পণে এই যৌগটার যে প্রতিবিম্বটা তৈরি হবে বা যে মিরর ইমেজটা তৈরি হবে, ভাইয়া সেটা দেখতে কেমন হবে। দেখো মিরর ইমেজটা কিভাবে দেখা যাবে। তুমি এবার লিখবা CH3, এখানে C, এখানে C, এখানে লিখবা COOH। এগুলার আবারও হাত থাকবে। তাকিয়ে দেখো এখানে যেটা হাইড্রোজেন এখানে ছিল সেটা এই পাশে চলে আসবে, তাহলে এখানে যেটা ডান দিকে ছিল সেটা বাঁ দিকে চলে আসবে। কারণ আমরা জানি দর্পণের কাছে যেটা থাকে বিম্বেও সেটা কাছে থাকবে। তাহলে এখানে যদি OH থাকে এটা চলে যাবে ওই পাশে, তাহলে এখানে আসবে হাইড্রোজেন আর এখানে আসবে
ক্লোরিন। সো একটা দেখে আমরা আরেকটাকে খুব সহজেই লিখে ফেলতে পারি। এখন তোমাদেরকে আমি একটা কনসেপ্ট বোঝাতে চাই, সবাই একটু লক্ষ্য করে ভাইয়া অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করো এই কার্বনটা, এই কার্বনের 4 হাতে, এক হাতে আছে CH3, এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে এই পুরো গ্রুপটা, এই হাতে আছে হাইড্রক্সিল। অর্থাৎ এই কার্বনটার 4 হাতে 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে। এই কার্বনের এই হাতে, এই হাতে, এই হাতে এবং এই হাতে 4টা ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত আছে। তোমরা কমেন্টে এসে লিখো এই কার্বনটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় কি কার্বন বলে থাকি। তোমরা সবাইকে কমেন্ট সেকশনে লেখার চেষ্টা করো এই কার্বনটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় লিখে থাকি, কি লিখে থাকি, সবাই কমেন্ট সেকশনে এসে লেখার চেষ্টা করো। আমরা আশা করি তোমরা সবাই কমেন্ট সেকশনে এসে অলরেডি লেখা শুরু করেছো। আমিনুল এহসান জুবাইর নামে একজন লিখেছে এই কার্বনটাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। এই কার্বনটাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। কাইরাল কার্বন বলা হয় মানে হচ্ছে যেই কার্বনের 4 হাতে 4টা ডিফারেন্ট মূলক যুক্ত থাকে সেই কার্বনটাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। তোমরা যারা অ্যান্সার দিতে পেরেছো অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, তোমাদের কেমিস্ট্রির কনসেপ্ট খুবই ভালো। এবার লক্ষ্য করো এই যৌগটার দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। সো এইটা গেল 2টা যৌগ। এখান থেকে আরো যৌগ কিভাবে বানানো যায় লক্ষ্য করো। দেখো কোনটাও কিন্তু কাইরাল কার্বন, কারণ এরও 4 হাতে 4টা ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে। এখন চিন্তা করবা একটা মিরর আছে যার মিররটা শুধুমাত্র এক পাশটাকে প্রতিবিম্ব করে। তার মানে চিন্তা করো শুধু এই কার্বনটাকে মিররে প্রতিবিম্ব করলে ডান দিকের হাইড্রক্সিলটা বাদিকে চলে আসবে, হাইড্রোজেনটা ওইদিকে চলে যাবে, উপরে থাকবে CH3। তার মানে শুধুমাত্র উপরের অংশটার দর্পণ প্রতিবিম্ব হবে, কিন্তু নিচের অংশটার কোনো দর্পণ প্রতিবিম্ব হবে না। নিচের অংশটার কোনো দর্পণ প্রতিবিম্ব হবে না। তাহলে একটু লক্ষ্য করো কি হয়ে গেল। এই যৌগটার সম্পূর্ণ দর্পণ প্রতিবিম্ব, বাট এই যৌগটা আর এই যৌগটা এরা দুইজন দর্পণ প্রতিবিম্ব নয়, এরা দর্পণ প্রতিবিম্ব নয়। তাহলে এখন কোনটাকে আমরা কি বলবো এখন লক্ষ্য করো। সবাই উপরে লেখা আছে দেখো, এনানসিওমার হচ্ছে যারা দর্পণ প্রতিবিম্ব। যে 2টা যৌগ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব তাদেরকে আমরা নাম দিয়েছি এনানসিওমার, এবং যারা দর্পণ প্রতিবিম্ব নয় তাদের নাম দিয়েছি ডায়াস্টেরিওমার। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমি এগুলোর নাম দিই। এটার নাম A, এটার নাম B, এটার নাম C। এখন তুমি আমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ভাইয়া A আর B এরা তো একজন আরেকজনের দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। প্রশ্নটা হচ্ছে এদেরকে কি নামে ডাকা উচিত। যেহেতু এরা দর্পণ প্রতিবিম্ব এরা হবে এনানসিওমার, তার মানে A আর B হচ্ছে এনানসিওমার। এবং তাকিয়ে দেখো B আর C এই জিনিসটা কি, এরা দর্পণ প্রতিবিম্ব না, তাহলে B আর C হচ্ছে ডায়াস্টেরিওমার। তাহলে এখানে A আর B হচ্ছে এনানসিওমার এবং B আর C হচ্ছে ডায়াস্টেরিওমার। মনে রাখবে দর্পণ প্রতিবিম্ব হলে তার মানে একটা সম্পূর্ণ মিরর ইমেজ হলে এনানসিওমার, আর মিরর ইমেজ না হলে সেটা হয়ে যায় ডায়াস্টেরিওমার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিককে। আজকে আমাদের দ্বিতীয় টপিকটা আজকের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে ওজোনোলাইসিস জিনিসটা কি। তোমরা সবাই অর্গানিক কেমিস্ট্রির একটা বই খুললে ওজোনোলাইসিস জিনিসটা নাম শুনেছো। তো আজকে আমরা আলোচনা করবো এই ওজোনোলাইসিস বিক্রিয়াটা দিয়ে কি কাজ করে ফেলা যায়। প্রথম কথা, নাম শুনে বোঝা যায় ওজোনোলাইসিস কার সাথে বিক্রিয়া, ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া। আমি একটু তোমাদের কাছে জানতে চাই, সবাই লাইভ কমেন্টে এসে আমাদেরকে অ্যান্সার দিবা ওজোন গ্যাসের সংকেত কি। সবাই কমেন্টে এসে লিখো ওজোন গ্যাস এর সংকেত কি। সবাই কমেন্টে এসে লেখার চেষ্টা করো এই ওজোনোলাইসিস বিক্রিয়ায় আমরা যে ওজোন গ্যাসটা ব্যবহার করব সেই ওজোন গ্যাসের সংকেত কি হবে। সবাই কমেন্ট সেকশনে এসে লিখো। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দেওয়া শুরু করেছো। আবির আজাদ নামে একজন ব্যক্তি অ্যান্সার দিয়েছে ওজোন গ্যাসের অ্যান্সার সংকেত হচ্ছে O3। সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমরা সবাই জানি ওজোন গ্যাস হচ্ছে O3। তার মানে ওজোনোলাইসিস হচ্ছে যে কোনো কিছুর সাথে ওজোন গ্যাসের বিক্রিয়া। কার সাথে বিক্রিয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিরকম লক্ষ্য করো, ওজোনোলাইসিস বিক্রিয়াটা হয় সাধারণত এই ডাবল বন্ডের যে যৌগ আছে তাদের নিয়ে।
ডাবল বন্ড যে যৌগগুলো আছে তাদের নিয়ে ওজোনোলাইসিস হয়, আবার ট্রিপল বন্ড যাদের আছে তাদের নিয়েও হতে পারে। তো ওজোনোলাইসিস বিক্রিয়াটা হয় কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য, অথবা ওজোনোলাইসিস হয় কার্বন কার্বন ট্রিপল বন্ডের জন্য। তো এদের জন্য ওজোনোলাইসিস বিক্রিয়াটা প্রযোজ্য। ওজোনোলাইসিস বিক্রিয়ায় কি হয় তোমাকে একটু দেখাই। এখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড দেওয়া আছে। ভাইয়া শুধুমাত্র এই ডাবল বন্ডের অংশটুকুই এই বিক্রিয়াতে গুরুত্বপূর্ণ, এই ডান দিকে বা দিকে কি আছে সেটা মোটেও গুরুত্বপূর্ণ না। তো আমরা পুরো চিন্তাটাই করব এই ডাবল বন্ডে কি হচ্ছে। তাকিয়ে দেখো, এই ডাবল বন্ড থেকে এখানে দুইটা সিও তৈরি হচ্ছে। তোমরা যদি না জেনে থাকো আমি একটু বলে দিতে চাই সিও জিনিসটা আসলে কি। তার আগে আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, তোমরা কি জানো এই সিও এটা কার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক? কমেন্ট সেকশনে এসে অ্যান্সার দাও। সিও জিনিসটা কার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক? সিও থাকলে সেই কার্যকরী মূলকযুক্ত যৌগটাকে আমরা কি বলে থাকি? সবাই এসে অ্যান্সার করার চেষ্টা করো। ইতিমধ্যেই ফাইরুজ আনিকা খান অ্যান্সার দিয়েছে, এদেরকে বলা হয়ে থাকে কার্বনিল। ফাইরুজকে ধন্যবাদ কারেক্ট অ্যান্সারটা দেওয়ার জন্য। সো এটা হচ্ছে কার্বনিল যৌগ। সবসময় মনে রাখবে ওজোনোলাইসিসের ফলে একটা ডাবল বন্ড থেকে দুইটা কার্বনিল যৌগ তৈরি হয়, একটা ডাবল বন্ড থেকে দুটো কার্বনিল বা কিটোন বা অ্যালডিহাইড যৌগ তৈরি হয়। এই পাশে একটা কার্বনিল হবে, তার মানে এটা অ্যালডিহাইডও হতে পারে, এটা কিটোন হতে পারে। এখন দেখো কোন অ্যালডিহাইড কোন কিটোন হবে সেটা কিভাবে বোঝানো যাবে। তোমাদেরকে আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিতে চাচ্ছি। লক্ষ্য করো, ধরো তোমার ডাবল বন্ডের যৌগটা আছে এরকম। সবসময় দেখো ডাবল বন্ডের চারটা হাত খালি থাকে। সো লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের আজকে ডাবল বন্ডের যৌগ। চিন্তা করো এখান থেকে ওজোনোলাইসিস করলে কোন যৌগ দুইটা খুব সহজে বের করার একটা উপায় আছে। লক্ষ্য করো, আমি চাই তোমরা সবাই এই কাজটা করো। যেখানে ডাবল বন্ড আছে সেই বরাবর জিনিসটাকে আলাদা করে ফেলো, যেখানে ডাবল বন্ড দেওয়া আছে সেই বরাবর জিনিসটাকে দুই ভাগ করো। দুই ভাগ করলে কি কি ভাগ তৈরি হয় আসো আমরা একটু দেখি। এই ভাগটা আসে CH3 CCH3, এটা হচ্ছে একটা পার্ট, আর এই পার্টটা আসে CH3 CH। বাস দুইটা পার্ট তৈরি হয়ে গেল। একটা হচ্ছে CH3 CCH3, একটা CH ডাবল বন্ড বরাবর দুইটাকে কেটে ফেললাম। জন্মদিনে হ্যাপি বার্থডে বলে যেমনি কেক কাটো, এই ডাবল বন্ড যৌগের এই ডাবল বন্ডটা বরাবর আমরা কেটে ফেললাম। এবার লক্ষ্য করে কি করবা, এই যেই জায়গাটাতে আলাদা হইলো এখানে একটা ডাবল বন্ড দিয়ে অক্সিজেন লাগাবা, এখানে একটা ডাবল বন্ড দিয়ে অক্সিজেন লাগাবা, বাস হয়ে গেল। এতটাই সোজা। ভাইয়া এই যে দুইটা অক্সিজেন, এই দুইটা অক্সিজেন আসে হচ্ছে আমাদের ওজোন গ্যাস থেকে। মূলত ওজোনোলাইসিসটা এতটাই সহজ একটা বিক্রিয়া। তাহলে দেখো এটা হবে একটা উৎপাদ, এটা হবে দ্বিতীয় উৎপাদ। এখন এই উৎপাদগুলো সুন্দর করে লিখতে গেলে কি লিখবো দেখো, CH3COCH3 এই প্রোডাক্টটাকে আমরা এখানে সুন্দর করে গুছিয়ে লিখি, CH3COCH3 এই প্রোডাক্টটাকে আমরা এখানে গুছিয়ে লিখলাম। আবার লক্ষ্য করো CH3CHO এই প্রোডাক্টটাকে গুছিয়ে লিখলে কি হয়, CH3CHO। তাকে দেখো CH3CHO মানে এটা একটা অ্যালডিহাইড, CH3CHO এবং CH3COCH3 তৈরি হয়ে গেল। তাহলে দেখো, এবং অনেকেই একটা খুব সুন্দর কোশ্চেন করেছো, আসিফ আব্দুল্লাহ একটা কোশ্চেন করেছে যে আরেকটা অক্সিজেন ভাইয়া কই যাবে। ভাইয়া এই ওজনের যে 3 নম্বর অক্সিজেনটা সেটা আসলে এই বিক্রিয়াতে পানি ব্যবহৃত হয়, এই বিক্রিয়াতে কিছু পানি ব্যবহৃত হয়, সেই পানির সাথে আর একটা অক্সিজেন বিক্রিয়া করে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে, যেটা নিয়ে আমি আপাতত খুব বেশি কথা বলতে চাচ্ছি না। তবে কোশ্চেনটা খুবই ভালো ছিল, থ্যাংক ইউ কোশ্চেনটা করার জন্য। ওকে, একজন এটা খুব ভালো কোশ্চেন করেছো যে একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকলে কি ওজোনোলাইসিস হয়? হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে অবশ্যই হয়। একাধিক ডাবল বা ট্রিপল বন্ড থাকলে প্রত্যেক জায়গায় বার্থডে কেক কেটে তুমি আলাদা করে এরকম অক্সিজেন বসিয়ে দিবে। থ্যাংক ইউ কোশ্চেনটার জন্য। তো লক্ষ্য করো অ্যান্সারটা বের করা খুব সহজ। ডাবল বন্ড বরাবর যৌগটাকে কেটে ফেলবা, কেটে ফেললে এখানে একটা খালি জায়গা তৈরি হবে, এখানে একটা খালি জায়গা তৈরি হবে, তারপর দুই জায়গায় দুইটা অক্সিজেন বসাই দেবা, বাস উৎপাদ পেয়ে যাবা। এমসিকিউর জন্য ব্যবহার করাটা খুবই সহজ। এখন তোমাকে একটা উল্টা কোশ্চেন দিই। ধরো তোমাকে যৌগই দেওয়া আছে, একটা যৌগের ওজোনোলাইসিসের ফলে উৎপন্ন উৎপাদ দুইটা দেওয়া আছে, CH3COCH3 আরেকটা হচ্ছে HCHO। CH3COCH3 এবং HCHO এটা দেওয়া আছে। জানতে চাওয়া হলো মূল যে অ্যালকিন সেই অ্যালকিনটার নাম কি? যেই যৌগের ওজোনোলাইসিস করে এটা আর এটা তৈরি হয়েছে, যেই অ্যালকিনের ওজোনোলাইসিস করে
এই দুইটা যৌগ তৈরি হয়েছে, সেই অ্যালকিনটার নাম কি সেটা তোমাদের কাছে আজকে আমি জানতে চাচ্ছি। দেখো আমরা সেটা কিভাবে বের করে ফেলতে পারি। দেখো খুব সহজ একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হচ্ছে এটার সিও এবং এটার সিও দুইটাকে মুখোমুখি করে লিখতে হবে। কিভাবে লক্ষ্য করো, CH3 C ডাবল বন্ড ও CH3। বেসিক্যালি এই যৌগটাকে আমি একটু সাজিয়ে লিখেছি কিরকম করে, যাতে ও এই CO এর অক্সিজেনটা ডান দিকে মুখ করে থাকে। এবার এইটাকে আমরা একইভাবে লেখার চেষ্টা করব। দেখো HCHO কার্বনের এই পাশে থাকবে একটা অক্সিজেন, এই পাশে একটা হাত, এটা একটা হাত। তাকিয়ে দেখো, এটা হচ্ছে H আর এটা CHO। এই যে H, এই H, CHO জিনিসটা মুখোমুখি হয়ে গেল। এরপরে কি করব, খুব সুন্দরভাবে ভাইয়া দেখো দুইটা অক্সিজেন যে নিয়েছি, এই দুইটা অক্সিজেনটাকে কেটে দিব, কেটে দিয়ে এখানে একটা ডাবল বন্ড বসিয়ে দেব। বাস, ব্যাপারটা এতটাই সহজ। জাস্ট ডাবল বন্ডটা বসিয়ে দিলে যে উৎপাদটা আসবে সেটা হবে CH3 C CH3 ডাবল বন্ড CH। তার মানে দুইটা যৌগকে মুখোমুখি লিখবে, তারপরে এই দুইটা যৌগকে এমনভাবে মুখোমুখি লিখবে যাতে অক্সিজেন দুইটা মুখোমুখি থাকে। অক্সিজেন দুইটা কেটে দিয়ে তার জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দিবে, তাহলেই মূল অ্যালকিনটা পাওয়া যাবে। মনে রাখবে ওজোনোলাইসিসের ব্যবহারই হচ্ছে একটা অজানা অ্যালকিনে এই ডাবল বন্ডের অবস্থান নির্ণয়, এবং সেটা বের করেই তোমাদেরকে দেখালাম। তাহলে দুটা কোশ্চেনের অ্যান্সার দিলাম। একটা হচ্ছে কিভাবে অ্যালকিনকে ভেঙে ওজোনোলাইসিসের প্রোডাক্ট পাবা, আর ওজোনোলাইসিসের প্রোডাক্ট দেওয়া থাকলে কিভাবে মূল অ্যালকিনটা খুঁজে বের করতে পারবা। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ওজোনোলাইসিস টপিকটা আমরা শেষ করলাম। এখন আমরা আজকের তৃতীয় টপিকে যাব, যেটা একটা বার্নিং কোশ্চেন ইন্টারমিডিয়েটের জন্য। সেটা হচ্ছে মার্কোনিকভ সূত্র কি। মার্কোনিকভ সূত্র কি, লক্ষ্য করো। মার্কোনিকভ সূত্র কি সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া দরকার মার্কোনিকভ সূত্র কোন ধরনের বিক্রিয়ার জন্য কাজ করে। সংযোজন বা অ্যাডিশন বিক্রিয়ার জন্য মূলত মার্কোনিকভ সূত্র কাজ করে থাকে, এবং মার্কোনিকভ সূত্র কিভাবে কাজ করে আজকে তোমাদেরকে আমি সেটাই বোঝাবো। একটু লক্ষ্য করে থাকো, মার্কোনিকভ সূত্র কাজ করে ডাবল বন্ড যুক্ত যৌগের জন্য। মনে রাখবে মার্কোনিকভ সূত্র কাজ করে ডাবল বন্ডের জন্য এবং ট্রিপল বন্ডের জন্য। তাহলে লিখে রাখো, মার্কোনিকভ এই জিনিসটা কাজ করে কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ডের জন্য। ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের জন্য বের করা যাবে। একজন খুব সুন্দর একটা কোশ্চেন করেছে, ইশরাত জাহান এলিজা। সে কোশ্চেন করেছে অ্যালকাইনের জন্য ওজোনোলাইসিস বিক্রিয়াটাও কি ওইভাবে বের করা যাবে? হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে একটু আগে যে অ্যান্সারটা পদ্ধতি দেখানো হলো, অ্যালকাইনের জন্য ঠিক অনেকটা সেইভাবে জিনিসটা বের করে ফেলা যাবে। সো এখন লক্ষ্য করো, মার্কোনিকভ সূত্রটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে একটা অ্যালকিন বা ডাবল বন্ড দেওয়া আছে। এই তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো একটা ডাবল বন্ডের মধ্যে কি থাকে? তোমরা যদি না জানো আমি একটু বলতে চাই যে একটা ডাবল বন্ডের মধ্যে থাকে একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড। একটা ডাবল বন্ডের মধ্যে থাকে একটা সিগমা বন্ড এবং একটা পাই বন্ড। আমি এখন তোমাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করতে চাই, কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে কয়টি পাই বন্ড থাকে? তোমার কাছে একটা কোশ্চেন যেটার অ্যান্সার তুমি কমেন্টে এসে জানাবা। কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে কয়টা পাই বন্ড থাকে? প্রশ্ন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে কতটি পাই বন্ড থাকবে? তোমরা সবাই কমেন্ট সেকশনে এসে আমার পরবর্তী টপিকটাতে বোঝাতে পারবো। তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করেছো। খুবই আশ্চর্যজনক ব্যাপার, সাকিব আল হাসান নামক একজন ব্যক্তি অ্যান্সার দিয়েছে এবং কারেক্ট অ্যান্সারটি দিতে পেরেছে। পাই বন্ড থাকে হচ্ছে দুইটা, এবং এটাই কারেক্ট অ্যান্সার। কার্বন কার্বন ট্রিপল বন্ডে থাকে দুইটা পাই বন্ড আর ডাবল বন্ডে থেকে একটা পাই বন্ড। এখন দেখো পাই বন্ডের এই যোগে কিভাবে বিক্রিয়াটা হবে। ভাইয়া পদ্ধতিটা খুবই সহজ, তাকিয়ে দেখো। CH3CH ডাবল বন্ড CH তার সাথে HBr বিক্রিয়া করে। মনে রাখো এখান থেকে বিক্রিয়ার ফলে পাই বন্ডটা ভেঙে যাবে। তার মানে CH3CH ডাবল বন্ডটা সিঙ্গেল হয়ে গেছে। দেখো এখানে ডাবল ছিল, সেই বন্ডটা সিঙ্গেল হয়ে গেছে, এবং তার যে আরেকটা হাত আরেকটা যোজনী রয়েছে সেটা এখানে মুক্ত অবস্থায় আছে। এবং এই জাতীয় বিক্রিয়ার উৎপাদ হয় দুইটা, তাই আমরা এই জিনিসটাকে দুইবার লিখলাম। ডাবল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল করলাম, তাদের একটা একটা হাত খালি করে দিলাম। এর পরের কাজ কি? খুব সহজ একটা কাজ, সবাই একটু লক্ষ্য করে কি করব। এই যে HBr আছে, একবার এইটার মধ্যে হাইড্রোজেন বসাবো, তার পাশেরটাতে বসাবো ব্রোমিন। এইবার নিচেরটার জন্য করব উল্টা কাজটা, মাঝখানেরটাতে বসাবো ব্রোমিন আর ডান দিকেরটাতে বসাবো হাইড্রোজেন। সো উপায়টা কি মনে রাখো,
এখানে 2 নম্বরটাতে হাইড্রোজেন বসাইছি, 1 নম্বরটাতে ব্রোমিন। এখানে উল্টা কাজটা করেছি, 2 নম্বরটাতে ব্রোমিন বসিয়ে 1 নম্বরটাতে বসিয়েছি হাইড্রোজেন। খুব সহজে এই কাজটা করা যায়। তোমার যেই দুইটা পোর্শন আছে হাইড্রোজেন ব্রোমাইডের এইচ আর বি আর, একটা কার্বনে এইচ যোগ করব, আরেকটাতে ব্রোমিন, তারপর দ্বিতীয় যোগের জন্য উল্টাটাতে এইচ যোগ করে তার অন্যটাতে করব ব্রোমিন। বাস, আমরা এইভাবে দুইটা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করব। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে এই দুইটার মধ্যে কোনটা প্রধান উৎপাদ হবে সেটা বলে দেওয়া। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনটা প্রধান উৎপাদ বা কোনটা মেজর প্রোডাক্ট বা কোনটা বেশি তৈরি হবে। মনে রাখবা, যেটা বেশি স্থায়ী সেটা বেশি তৈরি হবে, যেটা বেশি স্থায়ী সেই প্রোডাক্টটা বেশি তৈরি হবে। এখন কোনটা বেশি স্থায়ী এটা তুমি কিভাবে বুঝবে? এইটা বোঝার জন্যই যে ওয়েটা, সেটাই তোমাদেরকে আজকে আমি বলতে যাচ্ছি। এই যে দুইটা যৌগ, সবাই এই দুইটা যৌগকে আসো আমরা একটু ফ্রেশ করে লিখে নিই। এই যৌগটাকে এখন এখানে লিখেছি CH3 CH, লক্ষ্য করো CH, এখানে একটা হাইড্রোজেন যোগ হয়েছে, CH2 এখানে একটা ব্রোমিন যোগ হয়েছে, এবং দ্বিতীয় যৌগটাকে আমরা লিখতেছি CH3 CH, এখানে একটা ব্রোমিন যোগ হয়েছে, এখানে একটা হাইড্রোজেন যোগ হয়েছে। আমি এই যৌগ আর এই যৌগ, এই দুইটা যৌগকে এখানে লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার কোনটা মেইন প্রোডাক্ট হবে ভাইয়া, এটা বোঝার উপায়টা কি একটু বুঝিয়ে দিই। চিন্তা করবা যে নেগেটিভ পার্টটা সরে গেছে, CH3 CH2 CH2, লক্ষ্য করো ব্রোমিনটা চলে যাবে, ব্রোমিনটা হচ্ছে মাইনাস। তোমরা সবাই জানো ব্রোমাইড আয়নটা হচ্ছে মাইনাস, তাহলে CH2টা হবে প্লাস। তার মানে ব্রোমাইড মাইনাসটা চলে গেলে এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। ঠিক একইভাবে এখানে ব্রোমাইড মাইনাসটা যদি বের হয়ে চলে যায়, 2 নম্বর পজিশনটাতে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। উপায় হচ্ছে যে এই দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্ট থেকে ব্রোমিনটা সরাবা। ব্রোমিনটা সরাইলে যেইখানটাতে ব্রোমিন ছিল সেই ব্রোমিনের জায়গায় একটা করে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা 2 ডিগ্রি কেন ভাইয়া? এই যে প্লাস চার্জটা, তার 2 হাতে 2টা কার্বন গ্রুপ আছে, তাকিয়ে দেখো তার 2 হাতে 2টা কার্বন গ্রুপ। এর যে প্লাস চার্জটা, তার মাত্র এক পাশে কার্বন আছে, অন্য পাশে কার্বন নাই, তাই এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। কার্বোক্যাটায়নের স্থায়িত্ব এখানে লেখা আছে, দেখো সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। যেহেতু 2 ডিগ্রির স্থায়িত্ব 1 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে 2 ডিগ্রি হবে প্রধান উৎপাদ। তাহলে 2 ডিগ্রি হবে প্রধান উৎপাদ। তাহলে মনে রাখো প্রধান উৎপাদ ভাইয়া কোনটি হবে? যেটির স্থায়িত্ব বেশি। এবং কোনটার স্থায়িত্ব বেশি সেটা কিভাবে জানা যাবে? কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম থেকে। তাহলে তোমার কাজ কি? প্রথমে দুইটা প্রোডাক্ট লিখে এখান থেকে ব্রোমিনটা সরায় দাও, এখান থেকে ব্রোমিনটা সরায় দাও, এখান থেকেও ব্রোমিনটা সরে যাবে, এখান থেকেও ব্রোমিনটা সরে যাবে। সরে গেলে দুই জায়গায় দুইটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। এটা হয়ে যাবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেহেতু এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই এইটা হচ্ছে প্রধান উৎপাদ। তোমাদের বইতে খুব বাজেভাবে মার্কোনিকোভের একটা সূত্র মুখস্থ করানো হয়। সেটা কেন হয় তোমরা কারণ না জেনে মুখস্থ করো, এটা হচ্ছে মেইন কারণ। মার্কোনিকোভের সূত্রে তোমাদেরকে বলে তেলা মাথায় তেল দেওয়া, এই জাতীয় কিছু বিরক্তিকর কথাবার্তা। সেইভাবে মনে না রেখে আসলভাবে কেমিস্ট্রি শেখা শিখি। মনে রাখবে মার্কোনিকোভের সূত্রে এটা প্রধান উৎপাদ হয়, কারণ এটা তৈরির সময় একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়, এবং সেই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের জন্যই এই দ্বিতীয় উৎপাদটা প্রধান উৎপাদ হিসাবে বিবেচিত হয়। মার্কোনিকোভের এই আইডিয়াটার উপর ভিত্তি করে তোমাদেরকে এখন আমি একটা বেশ সুন্দর প্রবলেম দিব। দেখি তোমাদের মধ্যে কে কে এই প্রবলেমটাকে সলভ করে দিতে পারো। লক্ষ্য করো, লক্ষ্য করো, এই যৌগটার নাম হচ্ছে পেন্টিন 2। এখানে একটা 5 কার্বনের যৌগ লিখলাম, যার 1 2 3 4 5 5টা কার্বন আছে। 2 আর 3 এর মাঝখানে আছে, 2 আর 3 এর মাঝখানে আছে একটা ডাবল বন্ড। এখন এটার সাথে যদি আমি হাইড্রোজেন ব্রোমাইড যোগ করি, দেখো কি কি প্রোডাক্ট তৈরি হবে। তোমরা সবাই বুঝতে পারছো, একবার ব্রোমিনটা আসবে 2 নম্বর কার্বনে আর হাইড্রোজেনটা বসবে 3 নম্বর কার্বনে, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে এইটা, এটার নাম দিলাম আমরা এ। আরেকটা প্রোডাক্ট হবে, ব্রোমিনটা বসবে এখানে 3-এ, ব্রোমিনটা আসবে 3-এ, হাইড্রোজেনটা আসবে 2-তে, তাহলে প্রোডাক্টটা কি হবে? দেখো CH3 CH2, 3 নম্বরে আসলো ব্রোমিন, CH2 CH3, তাহলে এইরকম দুইটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে লক্ষ্য করো ভাইয়া, সবাই লক্ষ্য করো, 2 নম্বরে একবার ব্রোমিন যোগ করলাম, আরেকবার ব্রোমিন যোগ করলাম 3 নম্বরে, এটার নাম এ, এটার নাম বি। সবাই এসে লিখো
এ আর বি এর মধ্যে কোনটি প্রধান উৎপাদ হিসাবে বিবেচিত হবে? সবাই কমেন্ট সেকশনে এসে আনসার করার চেষ্টা করো। এ এবং বি এর মধ্যে কোনটি প্রধান উৎপাদ হিসাবে বিবেচিত হবে? মার্কোনিকভের প্রবলেমের এটা বেশ কঠিন একটা প্রবলেম। এ আর বি এর মধ্যে কোনটা প্রধান উৎপাদ হিসাবে বিবেচিত হবে? তোমরা সবাই বুঝতে পারছো, যোগ করার সিস্টেমটা হচ্ছে ডাবল বন্ডের যে দুইটা কার্বন আছে, একবার 2 নম্বরে ব্রোমিন যোগ করে বা আরেকবার 3 নম্বরে ব্রোমিন যোগ করবা, বাস, তারপরেই দুইটা অ্যান্সার বের হবে। আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে 10 জনের মতন মানুষ বি অ্যান্সার দিয়ে দিয়েছো, কেউ কেউ বলতে চাচ্ছ এ। ভাইয়া এখন আসো তোমাদেরকে আমি মার্কোনিকভ নীতিটা আরেকবার মনে করাই, তোমাদের সবার অ্যান্সার এখানে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে আমি দেখাই। ভাইয়া ব্রোমিনটা বের করে দাও, তাহলে এখানে একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। এই ব্রোমিনটা বের করে দাও, এখানেও একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে। ভাইয়া তাকাই দেখো, এই ব্রোমিনটা বের করে দিলে এখানে প্লাস চার্জ ক্রিয়েট হবে, এই ব্রোমিনটা প্লাস ক্রিয়েট করলে এটা প্লাস চার্জ হবে। এবার তাকিয়ে দেখো ভাইয়া এই কার্বনটার দিকে, এই কার্বনের এদিকেও কার্বন চেইন আছে, এদিকেও কার্বন চেইন আছে, এটা দুই পাশে কার্বন চেইন, তার মানে এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আবার এই কার্বনের প্লাস চার্জটার এদিকেও কার্বন চেইন আছে, এদিকেও কার্বন চেইন আছে, তাহলে এটাও একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে ভাইয়া এখানে দুইটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, এবং দুইটাই যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারো অধিকারই এখানে বেশি নাই। যেহেতু দুইজনই 2 ডিগ্রি, এখানে আমাদের বাদ যাবে না কোনো শিশু, এ জাতীয় একটা স্লোগান দিয়ে বলতে হবে এ আর বি দুইটাই প্রধান উৎপাদ। এ তৈরি হবে 50%, বিও তৈরি হবে 50%। দেখো বই পড়ে যারা এতদিন মার্কোনিকভের সূত্র মুখস্থ করে আসবে, তারা কিন্তু এই প্রবলেমটার অ্যান্সার দিতে পারবে না, কারণ বইতে কিন্তু এত সুন্দর করে মেইন মার্কোনিকভের থিওরিটা নেই। 10 মিনিট স্কুলে আসলে কিন্তু এই জিনিসটার আসলে বুঝে পড়ে নেওয়া যায়। সো তোমরা সবাই একটু অবাক হয়ে গেলে কিভাবে 50-50% হলো। সো তোমাদের মনে এখন নিশ্চয়ই মনে হচ্ছে, আল্লাহ, তাহলে আমরা হয়তো অর্গানিক কেমিস্ট্রির অনেক কিছু ভুল শিখে আসছি, তাহলে কিভাবে আমরা এই ঠিক জিনিসগুলো শিখতে পারবো? আমাদের কি জীবন বাঁচানোর আর কোনো উপায় নেই? না, অবশ্যই উপায় আছে। 10 মিনিট স্কুলে আসলে আমরা সবকিছুই তোমাদের জন্য ঠিকভাবে বুঝিয়ে দিতে পারবো। সো সেটা করার জন্য তোমাদের কিছু তোমাদের স্মার্টফোনটাকে হাতে নিতে হবে। সবাই লক্ষ্য করো, তোমরা তোমাদের স্মার্টফোনে সবাই এতকাল যাবৎ ফেসবুক চালিয়ে এসেছো, এখন দেখো তুমি ধরো গুগল ক্রোমে গিয়ে www.10minutschool.com এ যাবে। আমি আমাদের ব্যাক এন্ডে সবাইকে অনুরোধ করব যাতে কমেন্টে 10minutschool.com এর ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়। লক্ষ্য করো এই মুঠোফোনে কি দেখা যাচ্ছে, লক্ষ্য করে দেখো। 10minutschool.com এর ওয়েবসাইটে আসলে তুমি লিখবা, লেখা আছে জেএসসি, এসএসসি, এইচএসসি। তোমরা কি পরীক্ষা দিচ্ছ? এইচএসসি। তাহলে এইচএসসি তে ক্লিক করো, দেখবা এইচএসসি তে সুন্দর মতন ঢুকে যাবে তোমাদের এই পুরো লিঙ্কটা। এইচএসসি তে আসার সাথে সাথে তুমি সাবজেক্টের নাম দেখতে পারবে। দেখো লেখো করো, আমরা এখন পড়ছি রসায়ন দ্বিতীয় পত্র। এখানে আমরা রসায়ন দ্বিতীয় পত্রে ক্লিক করব। রসায়ন পত্র সংক্রান্ত যে আলোচনাগুলো আছে তোমরা সেগুলো দেখতে পারবে। তো রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম আলোচনাতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে জৈব রসায়ন। তো তোমরা যদি এখানে ক্লিক করো, তোমরা জৈব রসায়নের উপর নানা রকম এক্সাম দিতে পারবে। সো জৈব রসায়নের উপরে যত এক্সাম আছে সেগুলো তোমরা এই সাইটে গেলে সুন্দরভাবে দিয়ে দিতে পারবে। তাছাড়াও এখানে আছে ভিডিও লিস্ট, যেটা ক্লিক করলেই দেখো ভিডিওর লিস্টের লিঙ্ক চলে আসছে, এবং এখানে 3টা লিস্ট আছে। তড়িৎ রসায়ন, যেটা তোমাদের সামনের পরীক্ষায় কাজে লাগবে। জৈব যৌগের নামকরণ, সবার ভয়ের জিনিস, সেটাও তোমরা পাবা। এবং জৈব রসায়নে ক্লিক করলে দেখবা এখানে 87টা ভিডিও দেওয়া আছে। আমি অনুরোধ করব আমাদের 10 মিনিট স্কুলের মেম্বারদেরকে, যারা সবাই যাতে এই 87টা ভিডিওর লিঙ্ক আমাদের আজকের এই লাইভ সেকশনের কমেন্টে দিয়ে দেয়, যাতে করে আমাদের স্টুডেন্টরা এই 87টা ভিডিও দেখে যারা বই থেকে জৈব যৌগ বুঝতে পারেনি তারা খুব সহজেই এখন বুঝে নিতে পারে। এখন তোমাদেরকে তৃতীয় ভয়ানক জিনিসটা পড়ানোর সময় এসেছে, সেটার নাম হচ্ছে সাইজের সূত্র। ভাইয়া হয়তো এক ক্লাসে সম্পূর্ণ অর্গানিক কেমিস্ট্রি পড়িয়ে দেওয়া যাবে না, বাট কিন্তু আমরা মোস্ট অফ দ্য কঠিন জিনিসগুলোকে আজকে ঠিকই কভার করার চেষ্টা করব। সো সাইজের সূত্র কিভাবে কাজ করে আমরা তোমাদেরকে সেটা বোঝাবো। ভাইয়া সাইজের সূত্রটা কাজ করে অপসারণ বা এলিমিনেশন বিক্রিয়ার জন্য। অপসারণ বা এলিমিনেশন, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিতে হবে অপসারণ বিক্রিয়ার জন্য। সবসময় মনে রাখবা এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া হয় শুধুমাত্র অ্যালকোহলিক দ্রবণে। অ্যালকোহলিক দ্রবণে অপসারণ বিক্রিয়া হয়। এখন একটু লক্ষ্য করে থাকো ভাইয়া, তাকিয়ে দেখো এই বিক্রিয়াগুলো হয় একটা হ্যালোজেন যুক্ত যৌগের ক্ষেত্রে, মানে যার যৌগটার মধ্যে একটা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। তার মানে এই যৌগে অ্যালকেনের মধ্যে একটা হ্যালোজেন থাকবে। আমরা হ্যালোজেন কাদেরকে বলি ভাইয়া? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন,
এই জাতীয় যৌগগুলোকে আমরা বলে থাকি হ্যালোজেন জাতীয় যৌগ। সো আমরা এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করবো। এখন লক্ষ্য করো এই সাইজের সূত্রটা কিভাবে কাজ করবে। অপসারণ বিক্রিয়া বোঝার উপায়টা একটু লক্ষ্য করো। CH3 CH CH2 CH3। লক্ষ্য করো এখানে একটা ক্লোরিন আছে। অপসারিত কিভাবে হয় একটু তোমাকে বুঝিয়ে দিই। ভাইয়া নিয়ম হচ্ছে ক্লোরিনটা বের হয়ে যাবে, কারণ নাম কি অপসারণ। অপসারণ হলে ক্লোরিনটা বের হয়ে যাবে, অপসারিত হবে। তাহলে এখান থেকে ক্লোরিন নাই হয়ে যাবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন হবে। হয় এখান থেকে একটা হাইড্রোজেন যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন যাবে। গেলে কি হবে আসো তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। যদি এ থেকে হাইড্রোজেন যায়, অর্থাৎ এই মাথা থেকে একটা হাইড্রোজেন যায়, তাহলে যেই যৌগটা হবে দেখো CH3, সেখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, গেলে কি হবে এখানে আসবে CH2। ক্লোরিন তো আগেই চলে গেছে, তাহলে এটা চলে আসবে CH, বাকি অংশটুকু আগের মতন অপরিবর্তিত থাকবে। তাই এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা ক্লোরিন চলে গেল। এই কার্বন এবং এই কার্বনের এক হাত খালি আছে, সেটা দিয়ে সে এখানে একটা ডাবল বন্ড তৈরি করে ফেলবে। তার মানে উপায়টা কি, একটা ক্লোরিন বের হবে, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, দুইজনের এক হাত খালি হয়ে যাবে এবং সেটা আবার ডাবল বন্ড ক্রিয়েট করে ফেলবে। এইবার লক্ষ্য করো বি অপশনটা যদি হয় তাহলে কি হবে। CH তার উপরের ক্লোরিনটা বের হয়ে যাবে, বাট এখানের মাথাটা ঠিক থাকবে। তাহলে CH3 ঠিক আছে, CH থেকে ক্লোরিন বের হয়ে গেল পাশের। এবার CH2 থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, CH2 থেকে বের হয়ে গেলে আরেকটা CH আসবে এবং এখানে চলে আসবে CH3। তাহলে দেখো এখান থেকে ক্লোরিনটা বের হয়ে চলে গেছে, এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে চলে গেছে। তাই দুইজনের আগের একটা সিঙ্গেল বন্ড ছিল, নতুন একটা হাত খালি, তাই এখানে একটা নতুন ডাবল বন্ড ক্রিয়েট হবে। তাহলে আইডিয়াটা কি লক্ষ্য করো, যেই কার্বনে হ্যালোজেনটা আছে সেই হ্যালোজেনটা বের হবে, তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, অন্য পাশ থেকে একটা হাইড্রোজেন বের হবে। তাহলে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে, এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে এবং দুইটা উৎপাদ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আইদার এটা হবে আর ওইটা হবে, বাট দুটা একই যোগে একসাথে হবে না, আইদার একটা হবে অথবা অন্যটা হবে। তাহলে এখন একটু লক্ষ্য করো এই দুইটা যৌগ তোমরা দেখতে পাচ্ছ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে এটার মধ্যে কোনটা প্রধান উৎপাদ, এইটা প্রধান উৎপাদ নাকি এইটা প্রধান উৎপাদ? ভাই উত্তর হচ্ছে যেটার স্থায়িত্ব যত বেশি সেটা প্রধান উৎপাদ। ভাই স্থায়িত্ব এখন কিভাবে তুমি বুঝতে পারবে লক্ষ্য করো। ভাই স্থায়িত্ব বোঝার খুব সুন্দর একটা সহজ সম্ভাবনা আছে, খুব সুন্দর একটা সহজ সম্ভাবনা উপায় আছে। দেখো কিভাবে। ভাইয়া লক্ষ্য করো একটা কার্বন কার্বন ডাবল বন্ডে যদি তার 4টা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, এটা হচ্ছে সবচেয়ে স্থায়ী যৌগ। একটা কার্বন কার্বন ডাবল বন্ডে যদি 4টা অ্যালকাইল গ্রুপ থাকে, এটাকে বলে সবচেয়ে বেশি স্থায়ী যৌগ। তারপরে যদি 3টা অ্যালকাইল গ্রুপ থাকে, 3টা থাকলে তারপরে স্থায়ী। যদি মাত্র 2টা অ্যালকাইল গ্রুপ থাকে এটা একটু কম স্থায়ী, একটা অ্যালকাইল গ্রুপ থাকলে এটা সবচেয়ে কম স্থায়ী। মানে ডাবল বন্ডের সাথে এই ডাবল বন্ডের মধ্যে যতগুলো অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে সেটা তত বেশি স্থায়ী। এর কারণ কি? কারণ হচ্ছে বাধা। ভাইয়া বোঝো, এই ডাবল বন্ডটাতে বিক্রিয়া হয়, যদি 4টা অ্যালকাইল গ্রুপ এই 4 জায়গায় থাকে, তারা এই জায়গাটাতে একটা বাধা তৈরি করে। মূল কথা তোমরা ঢাল ব্যাপারটা বুঝো না, এই চারপাশে একটা ঢাল ক্রিয়েট করলো, তাই এই ডাবল বন্ডের কাছে কেউ আসতে পারে না। ধরো চিন্তা করো যে তুমি তোমার বাসায় আছো, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে অনেক বেশি ইচ্ছা করছে, তার মানে তোমার রিয়াকশন করার অনেক ইচ্ছা, তুমি হচ্ছে এই ডাবল বন্ডটার মতন। তো তুমি বাসা থেকে বের হয়ে তোমার প্রেমিকার সাথে দেখা করতে যেতে চাও, বা সমস্যা কি তোমার বাবা মা বাধা দিচ্ছে, তাহলে তোমার রিয়াকশনটা হবে না। ঠিক একইভাবে এই অ্যালকাইল গ্রুপগুলো হচ্ছে তোমার বাবা মা,